আসসালামু আলাইকুম। স্বাগতম আজকের সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের চাপে কখনো মাথা নত করবে না পুতিন। এদিকে এবার পাকিস্তানকে পানি দেবে না আফগানিস্তানও। অপরদিকে জাতিসংঘে ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ দিতে ওআইসির আহ্বান। আরও থাকছে গাজা পুনর্গঠনে আন্তর্জাতিক ফোর্স গঠনের আলোচনা চলছে এরদোয়ান। এবং সবশেষে থাকছে গাজা ইসলামিক বিশ্বের জন্য একটি পরীক্ষা এরদোয়ান। শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। প্রথমেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে সবার আগে সর্বশেষ সংবাদ আপনার কাছে পৌঁছায়। সংবাদটি আপনি কোথা থেকে শুনছেন জানিয়ে দিন কমেন্টে। যুক্তরাষ্ট্রের চাপে কখনো মাথা নত করবে না পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়া কখনো যুক্তরাষ্ট্রের চাপে মাথা নত করবে না। তবে তিনি স্বীকার করেছেন, ওয়াশিংটনের আরোপ করা নতুন নিষেধাজ্ঞায় তার দেশের অর্থনীতিতে কিছুটা ক্ষতি হতে পারে। যুক্তরাষ্ট্র রাশিয়ার দুটি প্রধান তেল কোম্পানিকে লক্ষ্য করে নিষেধাজ্ঞা আরোপ করার পর চীন ও ভারত রাশিয়ার তেল আমদানি কমানোর প্রস্তুতি নিচ্ছে বলে ইতিমধ্যে খবর পাওয়া গেছে। গত বুধবার রাশিয়ার রাষ্ট্রীয় তেল কোম্পানি রসনেফট ও লুক অয়েলের উপর এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এদের প্রায় 10 ডজন সহযোগী প্রতিষ্ঠানের বিরুদ্ধেও। ইউক্রেনে যুদ্ধ শেষ করতে ক্রেমলিনের উপর চাপ বাড়ানোর অংশ হিসেবে ট্রাম্প প্রশাসন এ পদক্ষেপ নিয়েছে। এর পাশাপাশি রাশিয়ার তরল প্রাকৃতিক গ্যাস বা এলএনজি আমদানিতে ধীরে ধীরে আলাদাভাবে নিষেধাজ্ঞা আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। রসনেফট ও লুক অয়েল রাশিয়ার মোট অপরিশোধিত তেল রপ্তানির প্রায় অর্ধেকই যোগান দেয়। গত সপ্তাহে যুক্তরাজ্য এই দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে। গত জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার পর এটি বুধবার ওয়াশিংটনের আরোপ করা মস্কোর ওপর প্রথম বড় নিষেধাজ্ঞা। এই লক্ষ্য রাশিয়ার ইউক্রেন যুদ্ধের তহবিলের প্রধান উৎস তেল আয়ের প্রবাহ বন্ধ করা। ওয়াশিংটন আশা করছে এই নিষেধাজ্ঞার কারণে বৈশ্বিক তেলের দাম 5% পর্যন্ত বেড়ে যাওয়ার পর পুতিনের উপর এমন চাপ তৈরি হবে যাতে তিনি ইউক্রেন যুদ্ধ বিষয়ে আলোচনায় ফিরতে বাধ্য হন। বৃহস্পতিবার পুতিন নতুন নিষেধাজ্ঞাগুলোকে রাশিয়া মার্কিন সম্পর্ক শক্তিশালী করার ক্ষেত্রে কোনোই কাজে না আসা অমিত্রসুলভ পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, এটি রাশিয়ার উপর চাপ সৃষ্টি করার একটি ব্যর্থ প্রচেষ্টা। কোনো আত্মমর্যাদাশীল দেশ কখনো চাপের মুখে নতি স্বীকার করে না। প্রেসিডেন্ট পুতিন বলেন, নতুন নিষেধাজ্ঞাগুলো রাশিয়ার উপর তেমন প্রভাব ফেলবে না, তবে কিছু ক্ষতি হবে। পুতিন ট্রাম্পকে ইঙ্গিত করে বলেন, তার উপদেষ্টারা যখন রুশ তেলের উপর নিষেধাজ্ঞার পরামর্শ দেন তখন প্রেসিডেন্টের ভাবা উচিত তার প্রশাসন আসলে কার স্বার্থে কাজ করছে। তিনি সতর্ক দেন যে নিষেধাজ্ঞার কারণে তেলের দাম আরও বাড়বে। এছাড়া রুশ প্রেসিডেন্ট ট্রাম্পকে সতর্ক করেন যে যদি যুক্তরাষ্ট্র ইউক্রেনকে টমাহক ক্রুজ মিসাইল দেয় এবং সেগুলো দিয়ে রাশিয়ার উপর হামলা করা হয়, তাহলে রাশিয়া ব্যাপক ধ্বংসাত্মক না হলেও খুবই শক্তিশালী প্রতিক্রিয়া দেখাবে। উল্লেখ্য, ইউক্রেন যুক্তরাষ্ট্রের কাছ থেকে এই ক্ষেপণাস্ত্র চাইছে, কিন্তু ওয়াশিংটন এখনও রাজি হয়নি। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিকতম নিষেধাজ্ঞা অনুযায়ী কোনো বিদেশি রাষ্ট্র বা প্রতিষ্ঠান রাশিয়ার বড় তেল কোম্পানিগুলোর সঙ্গে ব্যবসা করতে পারবে না। এতে রাশিয়া অনেকাংশেই আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার বাইরে চলে যাবে। গতকালই ইঙ্গিত পাওয়া গেছে, রাশিয়ার তেলের দুই প্রধান ক্রেতা চীন ও ভারত ওয়াশিংটনের ওই নতুন নিষেধাজ্ঞার জবাবে দেশটি থেকে জ্বালানি আমদানি স্থগিত করছে। ইউক্রেন যুদ্ধ নিয়ে ক্রমবর্ধমান হতাশার মধ্যে ট্রাম্প প্রশাসন হঠাৎ সব নিষেধাজ্ঞার ঘোষণা দেয়। এর সঙ্গে যুক্ত হয়েছে হাঙ্গেরির বুদাপেস্টে পুতিনের সঙ্গে ট্রাম্পের নির্ধারিত এক শীর্ষ বৈঠক আকস্মিকভাবে বাতিল করার ঘটনা। ওই সম্মেলন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে পুতিন বলেন, এটি প্রথমেই বাতিল করা হবে, কারণ যথাযথ প্রস্তুতি ছাড়া এমন বৈঠক করা ভুল সিদ্ধান্ত হবে। রুশ প্রেসিডেন্ট আরও বলেন যে তিনি এখনও ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে আগ্রহী, কেননা সংলাপ সবসময় যুদ্ধের চেয়ে ভালো। তবে রুশ প্রশাসনের অন্য নেতালকরা আরও কঠোর ভাষার প্রতিক্রিয়া জানিয়েছেন। রাশিয়ার পূর্বতন প্রেসিডেন্ট ও নিরাপত্তা পরিষদের সিনিয়র সদস্য দিমিত্রি মেদভেদেভ নিষেধাজ্ঞাগুলোকে যুদ্ধের ঘোষণা বলে মন্তব্য করেন। যুক্তরাষ্ট্র আমাদের শত্রু, সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন মেদভেদেভ। তাদের কথাবার্তায় যতই শান্তির বার্তা থাকুক, তারা এখন সম্পূর্ণ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের পথে নেমেছে। এদিকে এবার পাকিস্তানকে পানি দেবে না আফগানিস্তানও। আফগানিস্তান কুনার নদীর উপর যত দ্রুত সম্ভব বাঁধ নির্মাণের মাধ্যমে পাকিস্তানের পানিপ্রাপ্তি সীমিত করার পরিকল্পনা ঘোষণা করেছে বলে শুক্রবার একটি প্রতিবেদনে জানিয়েছে এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, তালেবানের সর্বোচ্চ নেতা মৌলাভি হিবাতুল্লাহ আখুনজাদার পক্ষ থেকে এই নির্দেশ এসেছে বলে ভারকৃত জলসম্পদ মন্ত্রী মোল্লা আব্দুল লাতিফ মনসুর এক্সে জানিয়েছেন। মন্ত্রী তার পোস্টে বলেছেন, আফগানদের তাদের নিজস্ব পানি সম্পদ ব্যবস্থাপনার অধিকার আছে এবং এই নির্মাণ কাজে বিদেশি সংস্থার পরিবর্তে দেশীয় সংস্থাগুলো নেতৃত্ব দেবে। এ মাসের শুরুতে যখন ইসলামাবাদ কাবুলকে তেহরিকি তালেবান পাকিস্তান টিটিপি সমর্থন করার অভিযোগ তোলে, তখন থেকেই ডুরান্ড লাইন অর্থাৎ পাকিস্তান আফগানিস্তানের ২৬০০ কিলোমিটার বিতর্কিত সীমান্ত বরাবর উত্তেজনা চলছে। এই উত্তেজনার মধ্যেই তালেবানের এই দ্রুত পদক্ষেপ বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। পাকিস্তানের দিকে পানির প্রবাহ সীমিত করার তালেবানের এই পদক্ষেপ অনেকটাই ভারতের পদক্ষেপের প্রতিধ্বনি। গত ২২ এপ্রিল জম্মু কাশ্মীরের পাহেলগ্রামে সন্ত্রাসী হামলার ২৪ ঘণ্টা পরেই ভারত গোটা ৬৫ বছরের পুরনো সিন্ধু পানি চুক্তি স্থগিত করে।
যা সিন্ধু এবং এর উপনদীগুলোর পানি ভাগ করে নেওয়ার চুক্তি ছিল। কুনার নদী পাকিস্তানের জন্য কেন গুরুত্বপূর্ণ? প্রায় 500 কিলোমিটার দীর্ঘ কুনার নদীর উৎপত্তিস্থল পাকিস্তানের খয়বার পাখখানহ প্রদেশের হিন্দুকুশ পর্বতমালায়। এটি পরে দক্ষিণে আফগানিস্তানে প্রবাহিত হয়ে কুনার ও নানগার প্রদেশের মধ্য দিয়ে বয়ে যায় এবং কাবুল নদীর সঙ্গে মিলিত হয়। এই মিলিত নদীটির সঙ্গে পেচ নদীর পানি যুক্ত হয়, পরে আবারও পূর্ব দিকে পাকিস্তানে ফিরে এসে পাঞ্জাব প্রদেশের আটক শহরের কাছে সিন্ধু নদের সঙ্গে মিশে যায়। কাবুল নামে পরিচিত এই নদীটি পাকিস্তানে প্রবাহিত হওয়া বৃহত্তম নদীগুলোর মধ্যে অন্যতম। সিন্ধু নদের মতোই এটিও জলসেচ, পানীয় জল সরবরাহ এবং জলবিদ্যুৎ উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ উৎস, বিশেষ করে আন্তঃসীমান্ত সহিংসতার কেন্দ্রস্থল খয়বার পাখখানহ অঞ্চলের জন্য। আফগানিস্তান যদি পাকিস্তানের ভূখণ্ডে প্রবেশের আগেই কুনার কাবুল নদীর উপর বাঁধ নির্মাণ করে, তাহলে এটি ভারতের পানি সরবরাহ সীমিত করার কারণে ইতিমধ্যে পানি সংকটে থাকা পাকিস্তানের খামার এবং জনগণের পানি প্রাপ্তিকে পঙ্গু করে দেবে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হল ইসলামাবাদ দিল্লির সঙ্গে যে সিন্ধু পানি চুক্তি স্বাক্ষর করেছিল, এই নদীগুলোর পানি ভাগাভাগি নিয়ে কাবুল ও পাকিস্তানের মধ্যে তেমন কোনো চুক্তি নেই। এর মানে হলো কাবুলের এই পদক্ষেপ থেকে সরে আসতে বাধ্য করার মতো কোনো তাৎক্ষণিক আইনি প্রতিকার পাকিস্তানের নেই। এর ফলে পাকিস্তান আফগানিস্তান সহিংসতা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তালেবানের নদীকেন্দ্রিক সমালোচনা। 2021 সালের আগস্টে আফগানিস্তান সরকারের নিয়ন্ত্রণ নেওয়ার পর তালেবান দেশের মধ্য দিয়ে প্রবাহিত হওয়া নদী ও খালগুলোর উপর তাদের নিজস্ব কর্তৃত্ব স্থাপন করতে মনোযোগী হয়েছে। তারা খাদ্য সুরক্ষা নিশ্চিত করতে বাঁধ এবং খাল নির্মাণ করছে, যার মধ্যে মধ্য এশিয়ার দিকে প্রবাহিত হওয়া নদীগুলো আছে। এর একটি উদাহরণ হলো উত্তর আফগানিস্তানে নির্মিত বিতর্কিত কোস্টেপা খাল। 285 কিলোমিটার দীর্ঘ এই খালটি 5,50,000 হেক্টরেরও বেশি শুষ্ক অঞ্চলকে কার্যকর আবাদি জমিতে রূপান্তরিত করবে বলে আশা করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলেছেন, এই খালটি আমুদরিয়া নদীর 21% পর্যন্ত জল সরিয়ে নিতে পারে, যা উজবেকিস্তান এবং তুর্কমেনিস্তানের মতো পানি সংকটে থাকা দেশগুলোকে প্রভাবিত করতে পারে। গত সপ্তাহে তালেবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ভারত সফরে ছিলেন। সফরের সময় তিনি হেরাত প্রদেশে একটি বাঁধ নির্মাণ ও মেক্কাকালে ভারতের সমর্থনের প্রশংসা করেছেন। একটি যৌথ বিবৃতিতে বলা হয়েছে যে উভয় পক্ষই টেকসই পানি ব্যবস্থাপনার গুরুত্বের ওপর জোর দিয়েছে এবং আফগানিস্তানের জ্বালানি চাহিদা মেটানো এবং কৃষি উন্নয়নে সহায়তার লক্ষ্যে একটি জলবিদ্যুৎ প্রকল্পে সহযোগিতা করতে সম্মত হয়েছে। অপরদিকে জাতিসংঘে ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ দিতে ওআইসির আহ্বান। ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য হিসেবে স্বীকৃতি দিতে এবং গাজায় যুদ্ধবিরতি বজায় রাখতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামিক সহযোগিতা সংস্থা। সংগঠনটি একই সঙ্গে ইসরায়েলি দখলে তার অবসানে পরিষদকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। তুর্কি ভিত্তিক গণমাধ্যম হুরিয়ার ডেইলি নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। গত বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি বৈঠকে বক্তব্য রাখেন ওআইসির পক্ষে জাতিসংঘে তুর্কির উপপ্রতিনিধি আসলি গোভেন। এ সময় তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টা এবং এই মাসের শুরুতে গাজার জন্য স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছেন। গোভেন বলেন, এই যুদ্ধবিরতি মধ্যপ্রাচ্যের জ্যাকসইপ শান্তির জন্য বৈশ্বিক প্রচেষ্টা একটি নতুন দিগন্ত উন্মোচন করবে। তিনি নিরাপত্তা পরিষদের সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে আরও বলেন, ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য হিসেবে স্বীকৃতি দিতে পরিষদকে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে। তিনি কাউন্সিল সদস্যদের প্রতি গাজার 2 বছরের ধ্বংসাত্মক যুদ্ধের মানবিক ও বস্তুগত ক্ষয়ক্ষতির বিষয়টি বিবেচনা করতে অনুরোধ করেন। গোভেন বলেন, ওআইসি সিরিয়া ও লেবাননে ইসরায়েলের সামরিক পদক্ষেপের নিন্দা জানায় এবং দখলকৃত গোলান মালভূমিতে ইসরায়েলের সিদ্ধান্তকে অবৈধ ও অকার্যকর হিসেবে আখ্যায়িত করেন। পাশাপাশি সংগঠনটি ইসরায়েলকে অবিলম্বে সম্পূর্ণ কোনো শর্ত ছাড়াই অধিকৃত আরব ভূমি থেকে সরে যেতে আহ্বান জানায়। আরও থাকছে গাজা পুনর্গঠনে আন্তর্জাতিক ফোর্স গঠনের আলোচনা চলছে। এরদোয়ান। তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়িপ এরদোয়ান জানিয়েছেন, গাজার পুনর্গঠন ও স্থিতিশীলতা নিশ্চিত করতে একটি আন্তর্জাতিক টাস্ক ফোর্স গঠনের বিষয়ে আলোচনা চলছে। এই উদ্যোগটি এখনও প্রাথমিক পর্যায়ে আছে এবং বিস্তারিত বিষয়গুলো চূড়ান্ত করার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। শুক্রবার তুর্কি ভিত্তিক গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড একটি প্রতিবেদনে তথ্য জানিয়েছে। এরদোয়ান কুয়েত, কাতার ও ওমান সফর শেষে দেশে ফেরার পথে জানান, এটি একটি বহুস্তরীয় বিষয় এবং এই নিয়ে বিভিন্ন দেশের সঙ্গে ব্যাপকভাবে আলোচনা চলছে। তুরস্ক সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত এবং প্রস্তুতিমূলক কাজ চলমান আছে। ইসরায়েলি লঙ্ঘনের মধ্যেও গাজাকে স্থিতিশীল করার জন্য আন্তর্জাতিক প্রচেষ্টার উপর জোর দেন এরদোয়ান। তিনি বলেন, হামাস যুদ্ধবিরতি মেনে চলছে এবং তাদের প্রতিশ্রুতি স্পষ্টভাবে প্রকাশ করেছে, কিন্তু ইসরায়েল ধারাবাহিকভাবে তা লঙ্ঘন করছে। এরদোয়ানের মতে ইসরায়েলের উপর যথেষ্ট কূটনৈতিক প্রয়োগ করা এখনই অপরিহার্য। প্রয়োজনে নিষেধাজ্ঞা, অস্ত্রবন্ধ, সহজ বিক্রয় গঠন নেবে সেটা নিতে হবে। গাজার মানবিক সংকট মোকাবেলায় তুরস্কের প্রতিশ্রুতি পুনর্বেদ করেন এরদোয়ান। তিনি জানান, তুরস্ক থেকে প্রেরিত 17তম গুডনেস জাহাজ ইতিমধ্যে মিশরের আল আরিশ বন্দরে পৌঁছেছে, যেখানে খাদ্য, চিকিৎসা সামগ্রী ও লঙ্কার সহযোগিতা আছে। তুর্কি সরকারি সংস্থা এবং এনজিওগুলো গাজার ধ্বংসাত্মক অবকাঠামো পুনর্নির্মাণ অংশ নিতে প্রস্তুত। এরদোয়ান বলেন, ইসরায়েলের অবরোধে গাজার মানুষ এখন সবকিছুর অভাবে ভুগছে, তাই এখন কথার নয়, বাস্তব পদক্ষেপের সময়। আঞ্চলিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরে এরদোয়ান বলেন, গাজার পুনর্গঠন কোনো একটি দেশের পক্ষে সম্ভব নয়। তিনি কুয়েত, কাতার, ওমানের উদ্যোগ হাতির সঙ্গে যেন দৃঢ় প্রতিশ্রুতি দিয়েছে। এরদোয়ান কাতারের দীর্ঘস্থায়ী প্রতি ফিলিস্তিন সমর্থনে প্রশংসা করেন। গাজাকে ইসলামিক বিশ্বের জন্য একটি পরীক্ষা বলে শুক্রবার এরদোয়ান জানিয়েছেন। এবং সবশেষে থাকছে গাজা ইসলামিক বিশ্বের জন্য একটি পরীক্ষা। এরদোয়ান। তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়িপ এরদোয়ান বলেছেন, হামাস ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি মেনে চললেও তা ইসরায়েল পাল্টাবি লঙ্ঘন করছে।
ওমান সফরে তার দেশে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, খবর আল জাজিরা থেকে নেওয়া। এরদোয়ান বলেছেন, গাজায় যুদ্ধবিরতি রক্ষা করতে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশকে ইসরায়েলের উপর আরও প্রয়োজনে শক্ত চাপ বাড়াতে হবে। প্রয়োজনে নিষেধাজ্ঞা অস্ত্রবন সহজ বিক্রয় করা নিতে হবে। তিনি আরও বলেন, গাজা ইসলামিক বিশ্বের জন্য একটি পরীক্ষা। ইনশাল্লাহ আমরা এই পরীক্ষা সফল হবে এবং ভাইবোনদের পাশে সর্বোচ্চ শক্তিতে দাঁড়াবো। এছাড়াও তিনি জানান যে গাজার জন্য গঠিত পরিকল্পিত টাস্ক ফোর্সে তুরস্ক নিজের যে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।